মানব সভ্যতার ইতিহাসে যে কজন বিজ্ঞানী সবচেয়ে বেশি অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম এক সেরা নাম ইবনে সিনা। পশ্চিমাদের কাছে তিনি আভিসিনা নামে পরিচিত ছিলেন। বর্তমানে আমরা যে উন্নত চিকিৎসা সেবা লাভের সৌভাগ্য অর্জন করেছি, সেই চিকিৎসা ব্যবস্থার ভিত্তি রচনা করেছিলেন মহান বিজ্ঞানী ইবনে সিনা। সে কারণে ইবনে সিনাকে বলা হয় আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক। তবে ইবনে সিনার জ্ঞান শুধুমাত্র চিকিৎসা শাস্ত্রে সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন সত্যিকার অর্থেই একজন বহুশাস্ত্র বিশারদ। চিকিৎসা বিজ্ঞানী হিসেবে সবচেয়ে বেশি পরিচিত হলেও ইবনে সিনা ছিলেন মূলত প্রাক আধুনিক যুগের সবচেয়ে প্রভাবশালী দার্শনিক। সেই সাথে তিনি একাধারে জ্যোতির্বিজ্ঞান, আলকেমি, ভূগোল এবং ভূতত্ত্ব, মনোবিজ্ঞান, ইসলামী ধর্মতত্ত্ব, যুক্তিবিদ্যা, গণিত, পদার্থবিজ্ঞান, এমনকি সাহিত্যেও অসামান্য অবদান রেখেছেন। কেন কিভাবের আজকের পর্বে মহান বিজ্ঞানী ইবনে সিনার অসামান্য কর্মজীবন সম্পর্কে আলোচনা করা হবে। এই ভিডিওটি তৈরি করতে দ্য রয়্যাল সায়েন্টিফিক পাবলিকেশনস কর্তৃক প্রকাশিত বিজ্ঞানী ও বিজ্ঞান বইটির সহায়তা নেওয়া হয়েছে। বিজ্ঞানী ও বিজ্ঞান বইতে পিথাগোরাস, আর্কিমিডিস, আইজাক নিউটন এবং গ্যালিলিওর মতো বিজ্ঞানীদের বিস্ময়কর সব আবিষ্কারের গল্প বলার মাধ্যমে তাদের জীবনী তুলে ধরা হয়েছে। ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বইটি কিনতে পারেন। ইবনে সিনা ৯৮০ সালে বর্তমান উজবেকিস্তানের অন্তর্গত তৎকালীন বুখারার আফসানা শহরে জন্মগ্রহণ করেছিলেন। ইবনে সিনার পিতা ছিলেন মধ্য এশিয়ার সামানি সাম্রাজ্যের একজন সরকারি কর্মকর্তা। অত্যন্ত অল্প বয়স থেকেই ইবনে সিনা তার মেধার প্রকাশ ঘটিয়েছিলেন। তিনি মাত্র ১০ বছর বয়সে সমগ্র কুরআন শরীফ মুখস্থ করে হাফেজ হয়েছিলেন। কুরআন মুখস্থের পাশাপাশি তিনি ছোটবেলা থেকেই এত সূক্ষ্ম ও জটিল বিষয় নিয়ে চিন্তা করতেন, যা দেখে তার বাবা মা ও শিক্ষক সকলেই বিস্মিত হয়। ছেলেবেলায় তার বাবা ভারতীয় গণিতশাস্ত্রে বিশেষ পারদর্শী এক ব্যক্তিকে ইবনে সিনার শিক্ষক নিযুক্ত করেন। সেই শিক্ষকের কাছেই তিনি ভারতীয় গণিতশাস্ত্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয় অধ্যয়ন করেন। এরপর তার বাবা তৎকালীন সময়ের অন্যতম একজন জ্ঞানী ব্যক্তি আল নাতেলিকে ইবনে সিনার গৃহশিক্ষক হিসেবে নিয়োগ দেন। ইবনে সিনা তার কাছে ফিকাহ শাস্ত্র, ন্যায়শাস্ত্র, জ্যামিতি এবং জ্যোতিষশাস্ত্র বিষয়ে শিক্ষা নেন। কিন্তু তার প্রতিভা ও জানার আগ্রহের কাছে আল নাতেলির মতো জ্ঞানী ব্যক্তিও হার মানেন। একসময় আল নাতেলির কাছে এমন কোনো জ্ঞান আর অবশিষ্ট ছিল না যা তিনি ইবনে সিনাকে শিক্ষা দিতে পারেন। সে কারণে তিনি ইবনে সিনাকে নিজে নিজে স্বাধীন মতো গবেষণা করার পরামর্শ দেন। তখন ইবনে সিনা তার পূর্ববর্তী বিজ্ঞানীদের লেখা পড়তে শুরু করেন। ইউক্লিড ও টলেমির বিজ্ঞান বিষয়ক লেখা পড়ার পাশাপাশি তিনি অ্যারিস্টটলের দর্শনশাস্ত্রও সম্পূর্ণ আয়ত্ত করে ফেলেন। ইতোমধ্যেই তার জ্ঞানের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। বিভিন্ন দেশ বিদেশ থেকে শিক্ষার্থীরা তার কাছে জ্ঞান অর্জন করতে আসে। এর ফলে ইবনে সিনা তরুণ বয়সেই শিক্ষকতা শুরু করতে বাধ্য হন। ইবনে সিনা মাত্র ১৬ বছর বয়সে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। ৯৯৬ সালে তৎকালীন বুখারার আমির নূহ ইবনে মনসুর অত্যন্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। তৎকালীন নামিদামি সকল চিকিৎসকের চেষ্টা ব্যর্থ হবার পর অল্প বয়সে জ্ঞানের জন্য সুখ্যাতি পাওয়া ইবনে সিনাকে বাদশার চিকিৎসার জন্য ডাকা হয়। ইবনে সিনার অভিনব চিকিৎসা পদ্ধতিতে বাদশাহ অল্পদিনেই সুস্থ হয়ে ওঠেন। তখন তিনি খুশি হয়ে ইবনে সিনার জন্য শাহী গ্রন্থাগার উন্মুক্ত করে দেন। জ্ঞানপিপাসু ইবনে সিনা মাত্র ২ বছরের মধ্যে রাজগ্রন্থাগারে থাকা সকল বই পড়ে শেষ করে ফেলেন। মাত্র ১৮ বছর বয়সের মধ্যে সেই গ্রন্থাগারে থাকা সাহিত্য, ধর্ম, যুক্তিবিদ্যা, পদার্থবিদ্যা, দর্শনশাস্ত্র, গণিতশাস্ত্র, জ্যামিতি এবং চিকিৎসাশাস্ত্রের বইগুলো অধ্যয়ন করা ইবনে সিনাকে একজন মহান বিজ্ঞানী হওয়ার পথে অত্যন্ত সহায়তা করেছে। ইবনে সিনার পিতার মৃত্যুর পর তিনিও রাজদরবারে সরকারি চাকরি লাভ করেন। বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার অগাধ জ্ঞান থাকলেও রাজনৈতিক বিষয়ে তিনি ছিলেন খুবই অনভিজ্ঞ। সীমান্তবর্তী একটি এলাকায় বিদ্রোহ দমনে তিনি ব্যর্থ হওয়ায় তৎকালীন সুলতান তার উপর বেশ বিরক্ত হন। তখন তিনি আত্মসম্মান বোধ থেকে রাজদরবারে চাকরি ছেড়ে দিয়ে নিরুদ্দেশ যাত্রায় বের হয়ে যান। এরপর তৎকালীন গজনির সম্রাট সুলতান মাহমুদ ইবনে সিনাকে তার জামাতার রাজদরবারের সভাসদ বানাতে চেয়েছিলেন। কিন্তু ইবনে সিনা তাতে রাজি না হওয়ায় সুলতান মাহমুদের ভয়ে তিনি একাধিক রাজ্যে পালিয়ে বেরিয়েছেন।
পরবর্তী জীবনে ইবনে সিনা আরও একজন সম্রাটকে চিকিৎসা করে সুস্থ করে তুলেছিলেন। ইরানের সুপ্রাচীন নগরী হামাদানের সুলতান ইবনে সিনার চিকিৎসায় আরোগ্য লাভের পর ইবনে সিনাকে হামাদানের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। ইবনে সিনার মতো একজন বিদেশি ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানানো রাজসভার অন্যরা মোটেও পছন্দ করেনি। সে কারণে তিনি শত্রুদের নানা চক্রান্তে এক পর্যায়ে কারাবরণ করেন এবং পরবর্তীতে তিনি কারাগার থেকে পালিয়ে ইরানের আরেক বিখ্যাত নগর ইস্পাহানে যান। সেখানেও তিনি ইস্পাহানের রাজসভার সদস্য হিসেবে আশ্রয় পান। এরপর একসময় ইস্পাহান এবং হামাদানের মধ্যে এক যুদ্ধ শুরু হয়। ইস্পাহানের সম্রাট চিকিৎসা সেবার জন্য ইবনে সিনাকে যুদ্ধে নিয়ে যেতে চান। তখন নিজে অসুস্থ থাকা সত্ত্বেও সম্রাটের অনুরোধ তিনি প্রত্যাখ্যান করতে পারেননি। পরবর্তীতে যুদ্ধ শিবিরে অবস্থানকালেই 1037 সালে মাত্র 58 বছর বয়সে ইবনে সিনা মৃত্যুবরণ করেন। ইরানের সেই হামাদান শহরে এখনও ইবনে সিনার কবর রয়েছে। ইবনে সিনা চিন্তাচেতনায় তার সময়ের চেয়ে অনেক বেশি আধুনিক ছিলেন। তিনি আজ থেকে প্রায় 1000 বছর আগেই রোগ এবং চিকিৎসা সম্পর্কে এমন দৃষ্টিভঙ্গি পোষণ করতেন যা তৎকালীন সময়ে কল্পনাই করা যেত না। তিনি সেই সময়ই বলেছিলেন, কিছু রোগ নিশ্চিতভাবেই অণুজীবের মাধ্যমে ছড়ায়। পরবর্তীতে আমরা জেনেছি ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি হল এইসব অণুজীব। সেই সাথে বিভিন্ন ধরনের দূষণের কারণে এবং ঋতু পরিবর্তনের কারণেও মানুষ যে নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে সে সম্পর্কেও ইবনে সিনাই প্রথম ধারণা দিয়েছিলেন। ইবনে সিনা শুধু সাধারণ রোগের চিকিৎসাই নয়, শল্য চিকিৎসা বা সার্জারিতেও অসামান্য অবদান রেখে গেছেন। কোন রোগের জন্য কী ধরনের অস্ত্রোপচার করতে হয়, অপারেশনের সময় বিভিন্ন উপায়ে রক্তপাত বন্ধ করার পদ্ধতি কী, সেই সাথে অপারেশনের পর রোগীর খাবার থেকে শুরু করে মানসিক অবস্থা পর্যবেক্ষণ পর্যন্ত সম্পূর্ণ পরিচর্যা কেমন হবে সে সম্পর্কেও ইবনে সিনা ধারণা দিয়েছিলেন। ইবনে সিনা যেসব জটিল সার্জারি করেছেন সেসব অপারেশনের জন্য প্রয়োজনীয় বেশ কিছু যন্ত্রপাতি তিনি নিজেই তৈরি করে নিয়েছিলেন। ইবনে সিনা চোখের ছানি পড়া রোগের চিকিৎসায়ও অসামান্য অবদান রেখে গেছেন। চিকিৎসাশাস্ত্রের বাইরে ইবনে সিনার অন্যতম আগ্রহের একটি বিষয় ছিল জ্যোতির্বিজ্ঞান। তিনি উপলব্ধি করেন বিশুদ্ধভাবে আকাশ পর্যবেক্ষণ করার জন্য দরকার সূক্ষ্ম গণনা উপযোগী যন্ত্রপাতি, কিন্তু তৎকালীন সময়ে নির্ভরযোগ্য তেমন কোনো যন্ত্র ছিল না। সে কারণে ইবনে সিনা নিজেই নক্ষত্রের অবস্থান নির্ণয় করার জন্য একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন। নিজের তৈরি করা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে তিনি টানা 7 বছর আকাশ পর্যবেক্ষণ করেছিলেন। সে কারণে ইরানের ইস্পাহানে ইবনে সিনা তৈরি করেছিলেন একটি নিজস্ব আকাশ পর্যবেক্ষণাগার। এছাড়া ইরানের হামাদানে তিনি একাধিক মানমন্দিরও স্থাপন করেছিলেন। ইবনে সিনা তার রচিত কিতাব আল নাজাতে বস্তুর জড়তা সম্পর্কে ধারণা দিয়েছিলেন। সেই বইয়ে উল্লেখিত মূলনীতিগুলো ব্যাখ্যা করলে যা দাঁড়ায় সেগুলোই হল নিউটনের গতিসূত্র। ইবনে সিনার বক্তব্যগুলো যদি সঠিকভাবে পর্যালোচনা করা যায় তাহলেই বোঝা যায় যে তিনিই ছিলেন গতিসূত্রের ধারণাদাতা। রসায়নশাস্ত্রেও ইবনে সিনা তার মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি পাতন পদ্ধতি ব্যবহার করে ফুলের আতর এবং তেল উৎপাদন করেছেন, যা তিনি হৃদরোগের চিকিৎসায় ব্যবহার করতেন। ইবনে সিনার সমসাময়িক সময়ে আলকেমির ব্যাপক জনপ্রিয়তা ছিল। আলকেমি হল এমন এক শাস্ত্র যেখানে বিভিন্ন ধাতুকে বিশুদ্ধ করে সোনায় রূপান্তরের চেষ্টা করা হয়। কিন্তু ইবনে সিনা ছিলেন আলকেমির বিরোধী, কারণ তিনি মনে করতেন ধাতুসমূহের পরস্পর রূপান্তর সম্ভব নয়। চিকিৎসা বিজ্ঞানে ইবনে সিনার সবচেয়ে বড় অবদান কানুন ফিত্তিব গ্রন্থটি। দ্বাদশ থেকে বিংশ শতক পর্যন্ত দীর্ঘ 800 বছর ইবনে সিনার এই বই ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোর চিকিৎসা বিষয়ক প্রধান পাঠ্যপুস্তক হিসেবে পড়ানো হতো। এই বইটি 5টি বিশাল খণ্ডে বিভক্ত ছিল, যার মোট পৃষ্ঠা সংখ্যা ছিল 4 লক্ষেরও বেশি। কানুন ফিত্তিব বইতে শুধু রোগের বর্ণনা এবং চিকিৎসা ব্যবস্থাই উল্লেখ করা হয়নি, সেই সাথে বিভিন্ন রোগের ঔষধ কিভাবে প্রস্তুত করতে হবে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই বইতে 670টি ওষুধের প্রস্তুত প্রণালী রয়েছে। ইবনে সিনা চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, দর্শন, ধর্মতত্ত্ব, জ্যামিতি, গণিত, সাহিত্য প্রভৃতি বিষয়ে আনুমানিক প্রায় 450টি গ্রন্থ রচনা করেছেন। এসবের মধ্যে 240টি বই এখনও টিকে আছে, যার মধ্যে 40টি বই চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত এবং 150টি বই হল দর্শন সম্পর্কিত।
তার মানে ইবনে সিনা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিসেবে অধিক পরিচিত হলেও তিনি ছিলেন মূলত একজন দার্শনিক। ইবনে সিনা তার জীবনের নানা উত্থান পতনের মধ্যেও কখনো জ্ঞানচর্চা ছাড়েননি। আরবরা তাকে শাইখুল রাইস বা জ্ঞানীকুলের শিরোমণি উপাধি দিয়েছিল। মাত্র ৫৮ বছরের জীবনে ইবনে সিনা জ্ঞানের এত বিস্তৃত শাখায় অবদান রেখেছেন যা সাধারণ মানুষের পক্ষে হাজার বছরেও সম্ভব নয়। ২০০২ সাল থেকে ইবনে সিনার সম্মানে ইউনেস্কো বিজ্ঞানের নীতিশাস্ত্রের অবদান রাখা ব্যক্তিদের জন্য আভিসিনা পুরস্কার ঘোষণা করে, যা ২ বছর পর পর প্রদান করা হয়। ইবনে সিনার নামকে ল্যাটিনীকরণ করে আভিসিনা ডাকা হয়। ইবনে সিনার মতো আরও বহু মহান মুসলিম বিজ্ঞানীদের নাম পশ্চিমারা বিকৃত করে ল্যাটিন ভাষা